সুপ্রিয় দর্শক, ভাওয়াল সন্ন্যাসী তথা মামলার বাদী মেজ কুমার রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর কথিত মৃত্যু হয় 1909 সালের 8ই মে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে দার্জিলিংয়ের স্টেপ অ্যাসাইড গেস্ট হাউসে। তার মৃতবৎ দেহকে শ্মশানে নিয়ে যাওয়ার পর ঠিক কী ঘটেছিল তার সঙ্গে, কিভাবে এবার তিনি বেঁচে এলেন শ্মশানের সেই চিতার আগুন থেকে, তার পরের 12 বছর কোথায় ও কিভাবে ছিলেন তিনি, এবং সন্ন্যাসী বেশে 1920 সালে ঢাকায় ও জয়দেবপুরে প্রত্যাবর্তনের পর থেকে 1930 সালে মামলা দায়েরের পূর্ব পর্যন্ত দীর্ঘ 10 বছর যাবৎ তার সাথে কি কি ঘটেছিল, এই এপিসোডে আমরা আপনাদেরকে শোনাবো ধারাবাহিকভাবে সেই ঘটনাগুলো। জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। দার্জিলিংয়ের দুই পাশে ছিল দুইটি শ্মশান, একটি পুরাতন, একটি নতুন। পুরাতন শ্মশানটি ছিল সড়কের উত্তর পাশে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ঝোপঝাড় সৃষ্টি হয়েছিল সেখানে। বৃষ্টিবাদল থেকে মৃতদেহ রক্ষা করার মতো কোনো শেড বা ছাউনি ছিল না ওই শ্মশানে। আর নতুন শ্মশানটি ছিল 1907 সালে নির্মিত। স্টেপ অ্যাসাইড হাউস থেকে শ্মশান ঘাট পর্যন্ত উঁচু নিচু পাহাড়, 2 থেকে 2.5 মাইলের মতো পথ। যেতে সময় লাগে ঘণ্টাখানেক। অগত্যায় রাতের বেলা নতুন শ্মশানটিকেই নির্বাচন করা হয় মেজকুমারের সৎকারের জন্য। 1909 সালের 8ই মে রাত আনুমানিক 10টার দিকে মেজকুমারের মৃতবৎ দেহটিকে তোলা হয় চিতায়। এমন সময় সেখানে বৃষ্টি নামে অঝোরে, সাথে প্রচণ্ড ঝড়, একদম কালবৈশাখী। ঝড় বৃষ্টি থেকে রক্ষা পেতে সৎকারে যাওয়া লোকজন মেজকুমারের অচেতন দেহটিকে চিতায় রেখেই ঢালু এলাকা থেকে উপরের দিকে উঠে গিয়ে আশ্রয় নেয় এক জায়গায়। ঝড় বৃষ্টি থামার পর শ্মশানে ফিরে গিয়ে তারা আর শ্মশানে খুঁজে পায়নি মেজকুমারের মৃতবৎ দেহ। এদিক ওদিক খোঁজাখুঁজি করে শেষে তারা ব্যর্থ হয়ে ফিরে যায় স্টেপ অ্যাসাইডে। মেজ কুমার তার চেতনা ফিরে দেখতে পান তিনি শুয়ে আছেন একটি কুঁড়ে ঘরে। আত্মীয় স্বজনের পরিবর্তে তার সামনে দাঁড়িয়ে 4 নাগা সন্ন্যাসী, ধরম দাস, প্রীতম দাস, লোকনাথ দাস ও দর্শন দাস। এই নাগা সন্ন্যাসীরা ভারতের উত্তরাঞ্চলের বিভিন্ন তীর্থ পরিভ্রমণ শেষে মহাকাল মন্দির দর্শনের উদ্দেশ্যে এক পর্যায়ে গিয়ে উপস্থিত হন দার্জিলিংয়ে। ঘটনার দিন ওই সন্ন্যাসীরা পাহাড়ি এলাকা থেকে নিচে নেমে আশ্রয় খুঁজতে খুঁজতে নতুন শ্মশানের কাছে গিয়ে সিদ্ধান্ত নেন একটি গুহায় রাত্রি যাপনের। সন্ন্যাসীরা গুহায় অবস্থানকালে শুনতে পান হরিবোল হরিবোল ধ্বনি। হিন্দু সম্প্রদায়ের কেউ মারা গেলে সব যাত্রায় জপ করা হয় যে মন্ত্রটি। কিন্তু সন্ন্যাসীরা কেউ বাংলা জানত না, বিধায় হরিবোল ধ্বনিটির অর্থ তারা বুঝতে পারেননি সেই সময়। দর্শন দাস ও লোকনাথ দাস গুহা থেকে বেরিয়ে দেখেন লণ্ঠন হাতে কিছু লোক শ্মশানের দিকে যাচ্ছে। এই দেখে তারা ফিরে যান গুহায়। ওই সময় সেখানে শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি। প্রকৃতির রুদ্রলীলায় একসময় মিলিয়ে যায় হরিবোল হরিবোল ধ্বনি। ঝড়ের প্রকোপ কমলে ঘটনাটি কি ঘটেছিল তা দেখা উচিত মনে করে দর্শন দাস আবার বেরিয়ে পড়েন গুহা থেকে। তখন শ্মশানের দিক থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পান তিনি। দর্শন দাস লোকনাথ দাসকে সঙ্গে নিয়ে আওয়াজের উৎসস্থলের কাছে গিয়ে দেখেন একজন মৃতবৎ লোক শ্মশানে শোয়া এবং শ্বাস প্রশ্বাস চলছে তার তখনও। তারা ধরাধরি করে শ্মশান থেকে গুহার ভিতরে নিয়ে যান মৃতবৎ দেহটিকে। মেজকুমার তখন শীতে কাঁপছেন আর গোঙাচ্ছেন ক্রমাগত। সন্ন্যাসীরা সেবা শুশ্রূষা করতে থাকেন সাধ্যমতো। ওই দিন তারা অবশ্য চলে যান পাশের একটি দোকান ঘরে। ওই ঘরটি ছিল কিছুটা শুকনা জায়গায়। দিন 3 পর চেতনা ফিরে আসে মেজকুমারের। সন্ন্যাসীরা মেজ কুমারকে নিয়ে ওখানে ছিলেন প্রায় 15 দিনের মতো। ওই সময়ে অনেকটা সুস্থ হয়ে যান মেজ কুমার, তবে স্মৃতি বিলোপ ঘটে তার পুরোপুরি। সন্ন্যাসীরা ওই অবস্থায় তাকে নিয়ে ত্যাগ করেন দার্জিলিং। স্মৃতি বিলোপ অবস্থায় তারা মেজ কুমারকে নিয়ে ভ্রমণ করতে থাকেন ভারতের শিলিগুড়ি, বেনারস প্রভৃতি তীর্থস্থান। বছর 4 ভ্রমণের পর এক পর্যায়ে তারা পৌঁছান কাশ্মীরের অমরনাথে। সেখানে মেজ কুমার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ধরম দাস নাগার শিষ্যত্ব। তখন তার নতুন নাম হয় সুন্দর দাস। সন্ন্যাসীদের সাথে থাকতে থাকতে একসময় মেজকুমারও কথা বলতে শুরু করেন হিন্দিতে। এরপর কাশ্মীর থেকে তারা চলে যান নেপালে। সেখানে গিয়ে সন্ন্যাসবেশী মেজকুমারের কেবল একটা স্মৃতি মনে পড়ে। মেজকুমারের মনে হয় তার বাড়ি ঢাকায়।
এরপর মেজকুমার তার গুরু ধরমদাসের অনুমতি নিয়ে ১৯২০ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে তথা ১৯২১ সালের জানুয়ারি শুরুর দিকে এক মধ্যরাতে তিনি সন্ন্যাসী বেশে পদার্পণ করেন ঢাকার ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশনে। তখন ফুলবাড়িয়া ছিল একটি রেল স্টেশন। ওই রাত তিনি যাপন করেন রেল স্টেশনেই। পরদিন সকাল ১০টার দিকে সন্ন্যাসী বেশি মেজকুমার চলে যান বুড়িগঙ্গা নদীর পাড়ে নির্মিত বাকল্যান্ড বাঁধের কাছে, যে বাঁধ নির্মাণে তার দাদা রাজা কালী নারায়ণ রায়চৌধুরী ঢাকার তৎকালীন কমিশনার চার্লস থমাস বাকল্যান্ডের আহ্বানে অনুদান দিয়েছিলেন তৎকালীন ৬,০০০ টাকা। সেই সময় বাকল্যান্ড বাঁধ ছিল অত্যন্ত মনোরম একটি জায়গা। সারি সারি গাছ, দুই পাশে বাগান, ফাঁকে ফাঁকে বসার জন্য বেঞ্চ। ইউরোপিয়ানরা মর্নিং ওয়াক করতেন সেখানে নিয়মিত। পাশের ব্রিজের ধারে ঢাকার সেকালের প্রসিদ্ধ জমিদার রূপলাল দাসের বাড়ি রূপলাল হাউস। ভগ্নদশা নিয়ে প্রাচীন এই বাড়িটি এখনও ঘোষণা করে যাচ্ছে তার লুপ্তপ্রায় অস্তিত্ব। এই বাড়ির সামনে একটা ফাঁকা জায়গায় বসে পড়েন সন্ন্যাসী বেশি মেজকুমার। নেংটি পরিহিত গেরুয়া বেশ জটাধারী, ছাই মাখা দেহ আর মুখ ভর্তি দাড়ি, নানা কুখ্যাতি আর দুর্নামের সঙ্গে খেলাধুলায় পারদর্শিতা, শিকারের প্রতি ঝোঁক এবং সামাজিক সংযোগের কারণে রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরী ঢাকার অভিজাত মহলে ছিলেন এক পরিচিত নাম। সেই হিসাবে মেজকুমারকে চিনতেন ঢাকার অনেকেই। তদুপরি দৈহিক গঠন ও মুখাবয়বের দিক দিয়ে ভাওয়ালের মৃত মেজকুমারের সাথে নবাগত সন্ন্যাসীর অনেকাংশে মিল থাকায় তখন অনেকেই সন্ন্যাসীকে মেজকুমার বলে কানাঘুষা করতে থাকেন। কৌতূহলী জনতার নানা প্রশ্নে তিনি থাকতেন চুপচাপ। সন্ন্যাসী বেশিরভাগ সময় নিমগ্ন থাকতেন আপন ধ্যানে। মাস কয়েক কাটিয়ে দেন তিনি ওভাবেই। সন্ন্যাসীর ঢাকায় আসার প্রায় ৪ মাস পর লোকমুখে শুনতে পেয়ে মেজকুমারের বড় বোন জ্যোতির্ময়ী দেবীর ছেলে বুদ্ধ এসে খুঁটিয়ে খুঁটিয়ে সন্ন্যাসীকে দেখে গিয়ে মাকে বললেন, মা, এ আমাদের মেজমামা ছাড়া অন্য কেউ নয়। তখন কাশিমপুরের জমিদার ছিলেন অতুল প্রসাদ রায়চৌধুরী। ঢাকায় এক সন্ন্যাসীর আগমনের কথা শুনেছেন তিনিও। তবে সন্ন্যাসীর চেহারা ভাওয়ালের মেজকুমারের মতো শুনলেও কোর্ট অফ ওয়ার্ডসের ভয়ে তিনি সন্ন্যাসীকে কাশিমপুর নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করেননি প্রথম দিকে। পরে অবশ্য তিনিই প্রথম সন্ন্যাসী বেশি মেজকুমারকে নিয়ে যান কাশিমপুর। তবে নিয়ে গিয়েছিলেন অন্য এক উদ্দেশ্য সাধনে। তার অপুত্র কাকা সারদা প্রসাদ রায়চৌধুরীর সন্তান লাভের উদ্দেশ্যে পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য তিনি ১৯২১ সালের ৫ই এপ্রিল ম্যানেজারকে পাঠিয়ে সন্ন্যাসীকে নিয়ে যান কাশিমপুর। কিন্তু পুত্রেষ্টি যজ্ঞ করার প্রস্তাব করলে সন্ন্যাসী অতুল প্রসাদ রায়চৌধুরীকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি এসব বিষয়ে কোনো জ্ঞান রাখেন না। তারপরও আরও ৫-৬ দিন সন্ন্যাসী অবস্থান করেন কাশিমপুর। সন্ন্যাসীর কাশিমপুর অবস্থানের খবর পেয়ে সেখানে গিয়ে একদিন দেখে গিয়েছিলেন কোর্ট অফ ওয়ার্ডসের সেক্রেটারি মেজকুমারের বাল্যবন্ধু যোগেন্দ্রনাথ ব্যানার্জি। তিনিও সন্ন্যাসীকে সন্দেহ করলেন মেজকুমার হিসাবেই। তিনি ভাবলেন সন্ন্যাসীকে তাহলে একবার নিয়ে যাওয়া যাক জয়দেবপুর। সেই মোতাবেক ১২ই এপ্রিল তিনি হাতির পিঠে চড়িয়ে সন্ন্যাসীকে নিয়ে যান জয়দেবপুর। তখন কোর্ট অফ ওয়ার্ডসের নির্দেশে মেজকুমারের ৩ বোন রাজবাড়ি থেকে উচ্ছেদ হয়ে বসবাস করছিলেন আলাদা আলাদা বাড়িতে। ১৩ এপ্রিল সন্ধ্যায় সন্ন্যাসীকে নিয়ে যাওয়া হয় জ্যোতির্ময়ী দেবীর বাড়িতে। সন্ন্যাসীকে ঘিরে বসে পরিবারের লোকজন। সন্ন্যাসী মাথা নিচু করে আর চোখে দেখছিলেন চারপাশ। জ্যোতির্ময়ী দেবী সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন কতদিন থাকবেন তিনি এখানে। সন্ন্যাসী জবাব দিলেন পরদিন তিনি যাবেন লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র স্নানে। জ্যোতির্ময়ী দেবী তখন তাকে কিছু ফল আর ক্ষীর খেতে দিলেন, কিন্তু সন্ন্যাসী খেলেন শুধু ক্ষীরটুকু। এরপর চলে যান সন্ন্যাসী। কয়েকদিন পর তিনি ফিরে আসেন জয়দেবপুর। এই বিষয়ে জ্যোতির্ময়ী দেবী আদালতে বলেন, আমি ওর চলনটা লক্ষ্য করলাম, ঠিক যেন মেজকুমারের মতো, ঠিক একই রকম লম্বা, তবে ওকে আরও মোটাসোটা লাগলো, সামান্য মোটা। পরদিন সকালে জ্যোতির্ময়ী দেবীর বাড়িতে আবারও সবাই পরখ করলেন সন্ন্যাসীকে। জ্যোতির্ময়ী দেবীর সাক্ষ্য মতে সন্ন্যাসী আমার ঠাকুরমাকে হিন্দিতে বললেন চৌকিতে উঠে বসতে। ঠাকুরমা উঠে বসলেন চৌকির এক ধারে। সন্ন্যাসী তাকে ধরে আরও আরাম করে বসতে সাহায্য করলেন। তারপর বললেন, বুড়ি কা বড়া দুঃখ হ্যায়। এরপর সন্ন্যাসী জ্যোতির্ময়ীর মেয়েদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন তারা কে। পরিচয় দেওয়ার পর সন্ন্যাসী পরিচয় নিলেন ইন্দুময়ীর ছেলেদের। জ্যোতির্ময়ী বলছেন, আমার বোনঝি কেনিকে দেখিয়ে জিজ্ঞেস করলেন ইয়ে কৌন হ্যায়। আমি বললাম আমার দিদির মেয়ে। এটা বলার সাথে সাথেই কেঁদে ফেলেন সন্ন্যাসী।
চোখের জল গড়াতে লাগলো তার গাল বেয়ে। তিনি তখন বিধবা। এই সময় ইন্দুময়ীর ছেলে টেবু পারিবারিক অ্যালবাম এনে সন্ন্যাসীকে দেখায় মেজকুমারের ছবি। ছবি দেখে সন্ন্যাসী কাঁদতে থাকেন অঝোর ধারায়। তখন জ্যোতির্ময়ী জিজ্ঞেস করেন, তিনি তো সংসার ত্যাগী সন্ন্যাসী, তবে কাঁদছেন কেন তিনি? সন্ন্যাসী বললেন, হাম মায়া সে রোতা হ্যায়। জ্যোতির্ময়ী পাল্টা প্রশ্ন করেন, কিসের মায়া? সন্ন্যাসী দিলেন না আর কোনো উত্তর। এরপর জ্যোতির্ময়ী দেবী সন্ন্যাসীকে লক্ষ্য করে বলতে শুরু করলেন মেজকুমারের মৃত্যুর গল্প। বললেন, সে দার্জিলিংয়ে মারা গিয়েছিল, কিন্তু তার মৃতদেহ সৎকার করা হয়েছিল কিনা তা নিয়ে নানান কথা শোনা যায়। জ্যোতির্ময়ীর কথা শেষ হওয়ার আগেই সন্ন্যাসী হিন্দি বাংলার মিশেলে বলে উঠলেন, না না, সে মিথ্যে কথা, ঝুটবাদ, তাকে পোড়ানো হয়নি, সে বেঁচে আছে, জিন্দা হ্যায়। তখন জ্যোতির্ময়ী দেবী সোজা সন্ন্যাসীর চোখের দিকে তাকিয়ে বললেন, আপনার মুখ অবিকল আমার ভাইয়ের মতো, যেন কেটে বসানো। আপনিই কি সে? সন্ন্যাসী বললেন, না, আমি আপনার কেউ হই না। সন্ন্যাসী কিন্তু সবাইকে চিনতে পেরেছিলেন। তখন তার স্মৃতি ফিরে এসেছিল পুরোপুরি। ওই দিন দুপুরবেলা সন্ন্যাসী খেয়েছিলেন জ্যোতির্ময়ী দেবীর বাড়িতে। দুপুরে খাওয়ার পর থেকে জ্যোতির্ময়ীর সন্দেহ তীব্র হতে লাগলো আরও। তিনি প্রায় নিশ্চিত যে এই সন্ন্যাসী তার ভাই। আরও নিশ্চিত হবার জন্য তিনি সন্ন্যাসীর শরীরের দাগগুলো দেখার প্রস্তাব করলেন, কিন্তু রাজি হলেন না সন্ন্যাসী। তা সত্ত্বেও মেজকুমারের আত্মীয় স্বজন সন্ন্যাসীকে দেখে পর্যবেক্ষণ করত এক প্রকার নিশ্চিত হন যে সন্ন্যাসী হচ্ছেন তাদের মেজকুমার। এরপর সন্ন্যাসী সেখান থেকে চলে যান ঢাকায়, খোঁজ নেই কয়েকদিন। এদিকে এক যুগ পর মেজকুমারকে এভাবে ফিরে পেয়ে আরও নিশ্চিত হতে আত্মীয় স্বজনের যেন তর সইছিল না কোনোভাবেই। একদমই স্বাভাবিক, এমনই তো হওয়ার কথা। জ্যোতির্ময়ী দেবী অতুলবাবুকে অনুরোধ করে 1921 সালের 30শে এপ্রিল আবার সন্ন্যাসীকে নিয়ে যান জয়দেবপুর। এবার আরও আত্মীয় স্বজন এবং লোকজন হাজির হয় সন্ন্যাসীকে দেখতে। সন্ন্যাসী যখন স্নান করতে যাবেন, জ্যোতির্ময়ী দেবী তাকে অনুরোধ করলেন তিনি যেন ছাই না মাখেন তার গায়ে। সন্ন্যাসী শুনলেন না, সেই ছাই মেখেই ফিরলেন তিনি। 2 দিন কেটে গেল ওভাবেই। তবে তৃতীয় দিন স্নানের পর সন্ন্যাসী আর ছাই মাখলেন না তার গায়ে। ওই দিন স্নানের পর অর্থাৎ 4 মে জ্যোতির্ময়ের নির্দেশে তার ছেলে বুদ্ধ সন্ন্যাসীর শরীরে কি কি দাগ আছে তা পরীক্ষা করতে চাইলেন। সন্ন্যাসী রাজি হলেন। এবার জ্যোতির্ময় দেখতে চাইছিলেন যে মেজকুমারের শরীরে থাকা জন্মদাগ আর অন্যান্য চিহ্নগুলো সন্ন্যাসীর দেহে আছে কিনা। ওই দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভিড় জমতে শুরু করে বাড়ির বাইরে। জ্যোতির্ময় ঠিক করলেন তিনি এবার সরাসরি জেরা করবেন সন্ন্যাসীকে। তিনি শুরু করলেন তার পরিকল্পিত জেরা। আপনার চেহারা আর শরীরের চিহ্নগুলো অবিকল আমার মেজ ভাইয়ের মতো, নিশ্চয়ই আপনি সে। আপনার পরিচয় কি? সন্ন্যাসী ঘাড় নেড়ে বললেন, না না, আমি সে নই, কেন আমায় শুধু শুধু বিরক্ত করছেন? জ্যোতির্ময়ী তখন দৃঢ়তার সাথে বললেন, আপনাকে বলতেই হবে আপনি কে। সন্ন্যাসী কোনো জবাব না দিলেও জ্যোতির্ময়ী দেবী তার ছেলে বুদ্ধকে বললেন, বাইরে গিয়ে সকলকে জানাতে হবে যে মেজকুমারের শরীরের পুরনো চিহ্নগুলো সব সন্ন্যাসীর শরীরে পাওয়া গেছে। ততক্ষণে অবশ্য বাইরে ভিড় জমে গেছে কয়েকশো লোকের, বেশিরভাগই ভাওয়াল জমিদারের প্রজা। সকলেই সন্ন্যাসীর আসল পরিচয় জানার জন্য উদ্গ্রীব। জ্যোতির্ময়ী দেবী সন্ন্যাসীকে গোঁ ধরে বললেন, সকলের সামনে তার আসল পরিচয় না দিলে তিনি জল পর্যন্ত গ্রহণ করবেন না। জ্যোতির্ময়ী দেবীর এমন নাছোড়বান্দা পীড়াপিড়িতে অগত্যা সন্ন্যাসী সম্মত হলেন জনতার সামনে দর্শন দিতে। আসলে সন্ন্যাসীও সেদিন মনস্থির করেন নিজের পরিচয় প্রকাশের, কেননা স্মৃতি ফিরে আসার সাথে সাথে তিনি পড়ে গিয়েছিলেন জগৎ সংসারের মায়ায়। অবশেষে 1921 সালের 4 মে জ্যোতির্ময়ী দেবীর বাড়ির সামনে খোলা প্রাঙ্গণে সকল কৌতূহলের অবসান ঘটিয়ে প্রায় 1000-2 লোকের সামনে এসে দাঁড়ালেন সন্ন্যাসী। ভিড়ের মধ্য থেকে প্রশ্ন এলো, আপনার নাম কি? সন্ন্যাসী বললেন, রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। পরের প্রশ্ন, আপনার পিতার নাম কি? সন্ন্যাসীর জবাব, রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। আবার প্রশ্ন, আপনার মায়ের নাম কি? সন্ন্যাসীর জবাব, রানী বিলাসমণি দেবী। তখন ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল, আরে রাজা রানীর নাম তো সকলেই জানে, আপনি বরং আপনার দাই মায়ের নাম বলুন। একটু কম্পমান স্বরে সন্ন্যাসী জবাব দিলেন, অলকা। দাই মায়ের নাম সঠিকভাবে বলার সঙ্গে সঙ্গেই উপস্থিত জনতা করে ওঠে জয়ধ্বনি।
সমবেত জনতার হর্ষধ্বনিতে জ্যোতির্ময়ী দেবীর বাড়ির আশপাশ কেঁপে ওঠে মুহুর্মুহু। জনতা চিৎকার করে বলতে থাকেন, মেজকুমার মেজকুমার। মেয়েরা দিতে থাকে উলুধ্বনি। ওদিকে দাই মায়ের নাম বলেই অজ্ঞান হওয়ার উপক্রম হয় সন্ন্যাসীর। জ্যোতির্ময়ী সহ বাড়ির অন্যান্য মহিলারা সন্ন্যাসীর কাছে এসে তাকে দিতে থাকেন পাখার বাতাস, কেউ ছিটাতে থাকে গোলাপ জল। ভাওয়াল রাজবাড়ির পারিবারিক ডাক্তার আশুতোষ দাশগুপ্ত তখন জয়দেবপুরে স্বাধীনভাবে চালিয়ে আসছিলেন তার চিকিৎসা পেশা। তার বিষয়ে আগে থেকেই একটা গুঞ্জন ছিল যে তিনিই দার্জিলিংয়ে বিষ খাইয়েছিলেন মেজকুমারকে। মেজকুমারের প্রত্যক্ষ আর্থিক পৃষ্ঠপোষকতায় ডাক্তারি পাশ করা আশুতোষ ডাক্তারকে স্নেহ করে তিনি ডাকতেন আশু ডাক্তার। মেজকুমার সদৃশ সন্ন্যাসীর আগমনে এমনিতেই তার 12টা বাজার দশা। তিনি মনে মনে চাচ্ছিলেন এই সন্ন্যাসী যেন মেজকুমার না হন। তো এই ঘটনা শুনে তিনি জ্যোতির্ময়ী দেবীর বাড়ির সামনে পৌঁছান হন্তদন্ত হয়ে। গিয়ে দেখেন সন্ন্যাসীকে নিয়ে তুমুল হইচই। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, সন্ন্যাসী যদি তার প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন তাহলে তিনিও সন্ন্যাসীকে স্বীকার করে নেবেন মেজকুমার হিসেবে। আবেগাপ্লুত উৎসাহী জনতার মধ্য থেকে একজন দাবি করে বসলেন, মেজকুমারকে প্রশ্ন করার আগেই যেন আশু ডাক্তার উত্তরটা গোপনে জানিয়ে রাখেন সাব রেজিস্ট্রার গৌরাঙ্গ হরি কাব্যতীর্থের নিকট। গৌরাঙ্গ হরি কাব্যতীর্থ ছিলেন ভাওয়াল এলাকার সর্বসাধারণের নিকট বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি। তিনিও ছিলেন ওই দিন জ্যোতির্ময়ী দেবীর বাড়ির ওখানে। তো ওই ব্যক্তির দাবির যৌক্তিকতা বিবেচনায় সকলেই তার প্রস্তাবে সায় দিলেন। আশুতোষ দাশগুপ্ত তখন সঠিক উত্তরটা বলে রাখলেন গৌরাঙ্গ হরি কাব্যতীর্থের নিকট। এরপর সন্ন্যাসীর উদ্দেশ্যে ডাক্তার আশুতোষ দাশগুপ্ত প্রশ্ন করেন, দার্জিলিংয়ে অবস্থানকালে স্টে প্যাসাইড হাউসের কার্নিশে একটা পাখি বসেছিল, যে এই পাখিটাকে গুলি করে মেরেছিল তার নাম কি? গৌরাঙ্গ হরি কাব্যতীর্থের নিকট আশুতোষ দাশগুপ্ত জানিয়ে রাখেন উত্তরটি হবে বীরেন্দ্রনাথ ব্যানার্জি। এই বীরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন মেজকুমারের ম্যানেজার। একসময় ছিলেন তার বাল্যবন্ধু, অবশ্য পরবর্তীকালে করেন পক্ষ বদল। যা হোক, সন্ন্যাসী প্রশ্নের উত্তরে তখন বলেন হরি সিং। তখন আশুতোষ দাশগুপ্ত দৃঢ়তার সাথে মিথ্যা দাবি করে বসেন যে হরি সিং তো দার্জিলিংয়ে যায়নি তাদের সাথে। উত্তরে গড়মিল হওয়ায় হট্টগোল বেঁধে যায় সমাবেশে। সমবেত জনতা হয়ে পড়েন কিংকর্তব্য বিমূঢ়। আসলে জনতা মানতেই চাইছিল না যে সন্ন্যাসী ভুল বলতে পারেন উত্তরটির। সে সময় ওই বীরেন্দ্রনাথ ব্যানার্জি বসবাস করতেন জয়দেবপুরেই। সঠিক উত্তর হরি সিং নাকি বীরেন্দ্রনাথ ব্যানার্জি তা যাচাই করার জন্য তৎক্ষণাৎ খোঁজ করা হয় বীরেন্দ্রনাথ ব্যানার্জির। তলব পেয়ে বীরেন্দ্রনাথ ব্যানার্জি চলে আসেন ঘটনাস্থলে। আশুতোষ দাশগুপ্তের প্রশ্ন এবং সন্ন্যাসীর দেয়া উত্তরের বিষয়ে অবহিত করা হয় তাকে। তখন বীরেন্দ্রনাথ ব্যানার্জি অকপটে স্বীকার করেন সন্ন্যাসীর উত্তরটিই ঠিক। তিনি জানান বন্দুক চালাতে জানতেন না তিনি, ফলে গুলি চালাতে পারদর্শী হরি সিংকেই ডাকা হয়েছিল পাখিটিকে গুলি করার জন্য। পরে হরি সিংই গুলি করেছিল পাখিটাকে। চ্যালেঞ্জে হেরে গিয়ে ডাক্তার আশুতোষ দাশগুপ্ত হয়ে পড়েন হতভম্ব। জনতার রুদ্ররোষের ভয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি অচিরেই। বিপরীতে চলতে থাকে জনতার বিজয়োল্লাস। এর কিছুক্ষণ পর সন্ন্যাসীকে নিয়ে যাওয়া হয় ছোট বোন তরিণময়ী দেবীর বাড়িতে। জনতা তখনও ছাড়তে চাইছিল না সন্ন্যাসীর সঙ্গ, ফলে তারাও চলতে থাকে সন্ন্যাসীর পিছু পিছু। অবশ্য অনেক বোঝানোর পর ক্ষান্ত হয় তারা। চারদিকে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে এই কাহিনী। তাছাড়া আগে থেকেই চলমান ছিল মেজকুমারের বেঁচে থাকার গুজব। ফলে তখন থেকে রচিত হতে থাকে শত শত ছড়া বা রম্য কবিতা। এই সকল ছড়া বা কবিতায় মেজকুমারের অদ্ভুতভাবে বেঁচে ফেরার কাহিনী সহ রানী বিভাবতী, তার ভাই সত্যেন্দ্র আর আশু ডাক্তারকে করা হয় তুলোধুনা। একটা নমুনা দেখাচ্ছি আপনাদের। ঘোমটা দেওয়া খেমটা নাচের খেই টপ্পা চলে, রাজপথেতে মাতাল নাচে বেতাল পরে ঢুলে। চায়ের দোকানে টেবিল ফাটে মজলিসেতে ধুম, ভাওয়ালবাসী ভুলেই গেছে রাত দুপুরের ঘুম। শুনছ নাকি ও ঠাকুরছি, বলছে ঘরের বউ, কার হাড়িতে লুকিয়ে নাকি কে খেয়েছে মৌ। কোন এক সাধু জুটলো হেসে, বলছে হেসে হেসে, রাজার বাড়ির মজার কথা দেশ গিয়েছে ভেসে। বউ কথা কও পাখির ডাকে, শিউরে ওঠে প্রাণ, কপাল পোড়া বিধবার কে ঘোমটায় দেবে টান। রাত্রিরেতে চাঁদের হাসি সুধার ধারা ঢালে, ঘুম পাড়ায় না চুম দিয়ে কেউ আমার দুটি গালে।
সন্ন্যাসীর প্রকৃত পরিচয় প্রকাশের পর থেকে তাকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে ক্রমাগত। মেজ কুমারের শুভাকাঙ্ক্ষীরা ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করেন একটা জনসভা করে জনতার সামনে সন্ন্যাসীর পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করা গেলে সুবিধা পাওয়া যাবে পরবর্তী সময়ে। কারণ ওদিকে তো চলছিল কোর্ট অফ ওয়ার্ডস আর সত্যেন্দ্রনাথ ব্যানার্জির নানামুখী গোপন যোগাযোগ। তাই সিদ্ধান্ত হয় 15ই মে রাজবাড়ির সামনের চটানে অনুষ্ঠিত হবে এক জনসভা, যেখানে প্রকাশ্যে পরিচয় প্রকাশ করা হবে মেজ কুমারের। সন্ন্যাসীর জয়দেবপুরে অবস্থানকালীন সময়ের পরিস্থিতির সম্যক টের পাওয়া যাবে ওই সময়ের জয়দেবপুর থানার জেনারেল ডায়েরি বা জিডি থেকে। 1921 সালের 10, 11 ও 13 মে তারিখে 3টি জিডি ছিল এমন। 10 মে 1921 বিকাল 3টা, সন্ন্যাসী নিজেকে মেজকুমার বলে ঘোষণা করেছে। সে আজও এখানে আছে, প্রচুর লোক তাকে দেখতে এসেছে, প্রত্যেকের বিশ্বাস ইনি মেজকুমার। 11 মে 1921 বিভিন্ন এলাকা থেকে সন্ন্যাসীকে দেখতে লোক এসেছে। যারা এসেছে তাদের 15 আনা লোক বিশ্বাস করে সেই মেজকুমার। 13 মে 1921 বিকাল 2:30 সংবাদ পাওয়া গেল আগামী রবিবার 15 মে বড় ধরনের জনসভা হবে। প্রজাদের বিরাট অংশ তাকে মেজকুমার বলে স্বীকার করে নেবে। একটা বড় ধরনের সমাবেশ হতে পারে। সিদ্ধান্ত মোতাবেক 1921 সালের 15ই মে রাজবাড়ির সামনের চটানে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা, বর্তমানে যেটি খেলার মাঠ। জয়দেবপুর থানা পুলিশের তথ্য মোতাবেক 10,000, তবে পত্রিকা বা স্থানীয় তথ্য মোতাবেক 50,000-এর বেশি লোকের সমাগম হয়েছিল সেদিন। গাড়ির ছাদে চড়ে কিংবা পাদানিতে ঝুলতে ঝুলতে লোকজন এসেছিল জনসভায়। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে রেল কোম্পানিকে পর্যন্ত ব্যবস্থা করতে হয়েছিল বিশেষ ট্রেনের। এমনকি ওই দিন বেড়ে গিয়েছিল চিড়ামুড়ির দামও। 1 আনা সের চিড়ার দাম নাকি উঠেছিল 1 টাকা। ওই জনসভায় সভাপতিত্ব করেন কাপাসিয়ার বারিশপের বড় তালুকদার আদিনাথ চক্রবর্তী। তিনি ছিলেন ভাওয়াল এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তখনও জনসভায় এসে পৌঁছাননি মেজকুমার। আদিনাথ চক্রবর্তী বক্তৃতা দিতে উঠে শুরু করলেন মেজকুমারের মৃত্যুর ঘটনাবলীর বর্ণনা। বললেন তার দেহ সৎকার নিয়ে কত রকম সন্দেহ ছিল, অথচ শেষ পর্যন্ত সন্দেহই সত্যি হল। তিনি আগাগোড়া সব বলে সবাইকে আহ্বান করলেন নির্ভয়ে মত প্রকাশের। তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বললেন, যারা সন্ন্যাসীকে মেজকুমার বলে মানেন তারা হাত তুলুন। গগন বিদারী গর্জনের সাথে সাথে গগন মুখে উঠতে থাকে উদ্বেলিত জনতার অজস্র হাত। এরপর তিনি বললেন, যারা সন্ন্যাসীকে মেজকুমার হিসেবে মানেন না এবার তারা হাত তুলুন। হাত উঠল না একটিও। তখন ভাওয়াল রাজ্যের আরেক গণ্যমান্য তালুকদার ছিলেন পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি সভায় সিদ্ধান্ত ঘোষণা করেন যে বিনা বিরোধিতায় সন্ন্যাসীকে ভাওয়ালের মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী বলে মেনে নেওয়া হলো। পরে এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে গভর্নর, বোর্ড অফ রেভিনিউ, বিভাগীয় কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানো হবে এই সিদ্ধান্তের কপি। ততক্ষণে সূর্য ঢলে পড়েছে দিগন্তে। ঘড়ির কাঁটায় তখন বিকাল প্রায় 4টা। যাকে দেখার জন্য এত উৎসাহ, এত ভিড়, সেই সন্ন্যাসী সমাবেশে আসলেন হাতির পিঠে চড়ে, যেন 12 বছর আগের সেই রাজকুমার। সন্ন্যাসীকে পিঠে নিয়ে সভামঞ্চে প্রদক্ষিণ করতে থাকলো হাতিটি। জনতা ফেটে পড়ল উল্লাসে। স্লোগান উঠল গগন বিদারী, জয় মেজকুমার কি জয়। এমন সময় হঠাৎ বইতে শুরু করে দমকা হাওয়া, তারপরে ধুলোর ঝড়, এরপর কালবৈশাখী। কয়েক মুহূর্ত বাদে প্রবল বৃষ্টি, ঠিক যেন দার্জিলিং এর শ্মশানে তার মৃতবোধ দেহকে চিতায় ওঠানোর পরের কালবৈশাখী। মুহূর্তেই ভেঙে গেল সভা, কিন্তু ততক্ষণে সমবেত জনতার উসুল হয়ে গেছে 16 আনা। মূলত জয়দেবপুরের বিশাল জনসভা নামে আখ্যায়িত এই জনসভার মাধ্যমে সন্ন্যাসী স্বীকৃতি পান ভাওয়ালের মেজকুমার হিসেবে। তবে সকলেই জানতেন যে কোর্ট অফ ওয়ার্ডস এই গণদাবির সাথে একমত হবে না কোনোভাবেই। এজন্যই এই জনসভার পর কোর্ট অফ ওয়ার্ডসের বিরুদ্ধে দ্বন্দ্বযুদ্ধে নামার জন্য গঠন করা হয় ভাওয়াল তালুকদার ও প্রজা সমিতি। উদ্দেশ্য তহবিল সংগ্রহ করে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়া। সমিতির সভাপতি করা হয় ভাওয়ালের আরেক গণ্যমান্য তালুকদার হারবাইদের দিগেন্দ্র নারায়ণ ঘোষকে। নামটি মনে রাখবেন কিন্তু, কারণ আলোচনার শেষ দিকে আবার আসবে এই দিগেন্দ্র নারায়ণ ঘোষের নামটি তার ছেলের এক কাণ্ডে। যা হোক, আগ্রহীদের কাছ থেকে চাঁদা তুলে অল্প কয়েকদিনের মধ্যেই গঠন করা হয় লক্ষাধিক টাকার একটি বড় সড় তহবিল। প্রজাদের অনেকে তখন কোর্ট অফ ওয়ার্ডসের বদলে খাজনা দিতে শুরু করেন মেজকুমারকে।
কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তখনও মানতে চাইছিল না মেজ কুমারকে। বুঝতেই তো পারছেন কারা হবে তারা। আসলে মেজ রানী, ছোট রানী আর কোর্ট অফ ওয়ার্ডসের মাধ্যমে যারা সুবিধা ভোগ করছিলেন এতদিন, তারা এই বিষয়টি মানতে পারছিল না কোনোভাবে। সঙ্গত কারণে তারাও চুপ করে বসে থাকার পাত্র ছিল না তখন। তারাও প্রকাশ করতে লাগলো নানান পুস্তিকা। ঢাকার পাশাপাশি কলকাতা থেকেও রায়ত পত্রিকার সম্পাদক কেদারনাথ চক্রবর্তী ভাওয়ালি কাণ্ড নামে প্রকাশ করল সন্ন্যাসী বিরোধী এক পুস্তিকা। ওই পুস্তিকায় তিনি লেখেন, সন্ন্যাসীকে মেজকুমার ঘোষণার প্রতিবাদে ১৯২১ সালের ১৩ই আগস্ট জয়দেবপুরে অনুষ্ঠিত হয় একটি সভা, যেখানে আরও অনেকের সাথে উপস্থিত ছিলেন সপাঁচেক তালুকদার, এবং উক্ত সভায় ভাওয়াল তালুকদার ও প্রজা সমিতি গঠন ও সন্ন্যাসীকে কুমার ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়। সেই সভায় নাকি মেজকুমারের প্রাইভেট সেক্রেটারি মুকুন্দ গুণও উপস্থিত ছিলেন, যাকেও গণ্য করা হয় দার্জিলিংয়ের ঘটনায় দুষ্কর্মের সহযোগী হিসেবে। ওই সভার সত্যতা না পাওয়া গেলেও ১৩ই আগস্টের কয়েকদিন পরই ঢাকার রাস্তায় দিনে দুপুরে অজ্ঞাত আততায়ীর হাতে খুন হয়ে যান এই মুকুন্দ গুণ। তো এই সন্ন্যাসী বিরোধীদের বিরুদ্ধে ক্রোধান্বিত হয়ে উঠলেন কবি ছড়াকাররা, ধরে বসলেন তাদের ঝাঁঝালো কলম আরও একবার। ক্ষোভ উগড়ে পড়ছিল সব মেজ রানী, তার ভাই সত্যেন্দ্র আর ডাক্তার আশুতোষ দাশগুপ্তের উপর। আবার এর মধ্যে আশু ডাক্তারের হয় বাতরোগ। পাপের ফল আখ্যা দিয়ে সেই কথাগুলোও নিয়ে আসা হয় কবি ছড়াকারদের রম্য রচনায়। হরিচরণ নামে একজন লিখলেন, অনেকের মন দেহ সন্দেহের কেন্দ্র, অঙ্গের চিহ্নক দেখে অনেকেই কয় এই সন্ন্যাসী সে রমেন্দ্র। দেখতে সে চাঁদ বদনখানি, সতীলক্ষ্মীর শিরোমণি, এলো না সে রাজার রানী, রাজার শালা সত্যেন্দ্র। শুনলেন মুন্সেফপুর মুকুন্দ গুণ, দিন দুপুরে হয়েছে খুন, পাপের আগুন জ্বললে কি আর নিভে, হলো আশুবাবুর বাত ব্যাধি, ধর্মে কয়দিন সবে। প্রকৃতপক্ষে সন্ন্যাসী যখন নিজেকে মেজকুমার হিসেবে তার পরিচয় প্রকাশ করেন এবং প্রজা সাধারণও যখন তা মেনে নিলেন নির্দ্বিধায়, তখন বিরোধী পক্ষকে তুলাধুনা করতে উঠে পড়ে লেগে গিয়েছিল তখনকার কবি ছড়াকাররা। এই রম্য কবিতাটিই তার জলজ্যান্ত প্রমাণ। এদিকে সন্ন্যাসীকে নিয়ে জয়দেবপুরে ঘটে চলা ঘটনার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখছিল কোর্ট অফ ওয়ার্ডস। ৪ মে যখন জ্যোতির্ময়ী দেবীর বাড়ির সামনে ১,০০০ লোকের সামনে সন্ন্যাসী প্রথমবারের মতো তার পরিচয় প্রকাশ করেন, সেদিন ভাওয়াল এস্টেটের ম্যানেজার FW নিডহামের মৌখিক নির্দেশে এস্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহিনী মোহন চক্রবর্তী এস্টেটের কয়েকজন পদস্থ লোককে সঙ্গে নিয়ে সন্ন্যাসীর সাথে দেখা করতে যান জ্যোতির্ময়ী দেবীর বাড়িতে। তাদের সঙ্গে গিয়েছিল ডাক্তার আশুতোষ দাশগুপ্ত। সমবেত লোকজন ও সন্ন্যাসীর বক্তব্য শুনে মোহিনীবাবু রিপোর্ট করলেন ম্যানেজারের নিকট। ওই রিপোর্টের ভিত্তিতে পরদিন কোর্ট অফ ওয়ার্ডসের ম্যানেজার নিডহাম এই বিষয়ে পত্র মারফত বিস্তারিত লিখে ঢাকার কালেক্টর তথা জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার জেমস হ্যামিল্টন লিন্ডসের নিকট জানতে চান পরবর্তী করণীয় সম্পর্কে। একই দিন ডাক্তার আশুতোষ দাশগুপ্ত জ্যোতির্ময়ী দেবীর বাড়ির সামনে থেকে জনরোষে পালিয়ে আসার পর একটি পত্র লিখেন বড় রানীর ভাই মতিলালের উদ্দেশ্যে। যেই পত্রে তিনি লিখেন, ভাওয়ালে এমন এক অলৌকিক ঘটনা ঘটিয়াছে যাহা কোনো নভেলেও পড়ি নাই। এখানে বুদ্ধবাবুর বাড়িতে এক সন্ন্যাসী আসিয়াছেন। তিনি বলিয়াছেন তিনি মেজকুমার এবং তাহার নাম রমেন্দ্রনারায়ণ রায়। তিনি অলকাদায়ের নামও বলিয়াছেন। প্রজারা ২ লক্ষ টাকা চাঁদা তুলিবে ও তাহার সম্পত্তি উদ্ধার করিবে। প্রত্যহ ৫-৬ হাজার লোক তাকে দেখিতে আসিতেছে এবং কেহ কেহ নজর দিতেছে। প্রত্যেক নরনারীর দৃঢ় বিশ্বাস তিনিই মেজকুমার। এই বিষয়ে কোনো সন্দেহ হইতে পারে না। এই ব্যাপারে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হইয়াছে। আমি বলিয়াছিলাম সন্ন্যাসীর কথা মিথ্যা, তাই ভাওয়ালের লক্ষ লক্ষ লোক আমার নিন্দা করিতেছে। আমি অত্যন্ত উদ্বেগে দিন কাটাইতেছি। জয়দেবপুরে যখন এসব চাঞ্চল্যকর ঘটনা ঘটে চলেছে, তখন মেজরানীর গুণধর ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জি ওরফে আল্লাপদ কলকাতায় বসে নিশ্চিন্তে কাটাচ্ছিলেন তার আয়েশি দিন। ইতিমধ্যে সামাজিক মর্যাদা বাড়ার পাশাপাশি হয়ে গেছেন তিনি অ্যাডভোকেটও। এসব খবর শুনে তার মাথায় যেন ভেঙে পড়ল আস্ত আকাশ, সাথে বিভাবতীরও। ঠিক যেন বাড়া ভাতে ছাই দেওয়ার মতো। এর মধ্যে লেখালেখি শুরু হয়ে গেছে পত্রপত্রিকায়। তখনকার জনপ্রিয় পত্রিকা বসুমতী ছাপাতে থাকে সরেজমিন সংবাদ। ঢাকা সেন্সেশন শিরোনামে দ্য ইংলিশম্যান পত্রিকাও প্রকাশ করে ঢাকার অ্যাসোসিয়েট প্রেসের পাঠানো চাঞ্চল্যকর এই সংবাদ। এদিকে সকল গোমর জানা সত্ত্বেও সত্যেন্দ্রনাথ ব্যানার্জি স্ট্র্যাটেজি ঠিক করলেন, কোনোভাবেই স্বীকার করা যাবে না সন্ন্যাসীকে। সুতরাং সন্ন্যাসীকে প্রতারক বা ভণ্ড বলে তিনিও মাঠে নেমে পড়েন কোমর বেঁধে।
প্রথমেই মে মাসের ৯ তারিখে তিনি ইংলিশম্যান পত্রিকায় প্রকাশিত সংবাদে আপত্তি জানিয়ে পত্রিকার সম্পাদক বরাবরে লিখলেন একটি প্রতিবাদলিপি। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন যে মেজো কুমারের অসুস্থতার শেষ সময়ে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সিভিল সার্জন লেফটেন্যান্ট কর্নেল ক্যালভার্ট এবং মেজো কুমারের ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন দার্জিলিংয়ের ডেপুটি কমিশনার মিস্টার ক্রাউফোর্ড। তিনি আরও উল্লেখ করেন যে তিনি নিজে মেজো কুমারের মৃত্যুর সময় উপস্থিত ছিলেন এবং মেজো কুমারের সাথে তখন দার্জিলিংয়ে যাওয়া অনেক আত্মীয় স্বজনের সাথে তিনিও অংশগ্রহণ করেছেন কুমারের অন্ত্যেষ্টিক্রিয়ায়। শেষে তিনি উল্লেখ করেন যে আমার বোন অর্থাৎ কুমারের বিধবা স্ত্রী তথা ভাওয়ালের রানী এখনও জীবিত আছে। ইংলিশম্যান পত্রিকা মে মাসের ১৯ তারিখে এই প্রতিবাদ লিপিটি ছাপায় তাদের পত্রিকায় দ্য ঢাকা সেন্সেশন ডিনায়াল শিরোনামে। এরপর সত্যেন্দ্রনাথ ব্যানার্জি যোগাযোগ শুরু করে দেন কোর্ট অফ ওয়ার্ডসের কর্তা ব্যক্তিদের সাথে। পাশাপাশি দার্জিলিং সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে মেজো কুমারের ডেথ সার্টিফিকেট যথাযথভাবে সংরক্ষণের জন্য শুরু করে দেন জোর তৎপরতা। অবশ্য তাড়াহুড়ো করতে গিয়ে আর মনের মাধুরী মিশিয়ে লিখতে গিয়ে ওই সকল গোঁজামিল সার্টিফিকেটে এত সব অতিরঞ্জিত কথার সমাহার করা হয়েছে যে বিচারের সময় ওইসব সার্টিফিকেট থেকে বরং বিচারক পান্নালাল বসু গন্ধ পেয়েছিলেন দার্জিলিংয়ে অন্য কিছু ঘটার। ওদিকে ১৫ই মে জনসভার পর ২৯শে মে সকাল ১১টায় সন্ন্যাসী শরৎচন্দ্র চক্রবর্তী এবং প্যারিলাল ঘোষ নামে ২ আইনজীবী এবং কাশিমপুরের ম্যানেজারকে সঙ্গে নিয়ে ঢাকায় গিয়ে সাক্ষাৎ করেন কালেক্টর তথা জেলা ম্যাজিস্ট্রেট JH লিন্ডসের সঙ্গে। সন্ন্যাসী নিজেকে মেজো কুমার বলে দাবি করত বিষয়টির যথাবিহিত সুরাহা করতে অনুরোধ করেন তাকে। কালেক্টর তাকে বুঝিয়ে বলেন যে বোর্ড অফ রেভিনিউ তাকে মেজো কুমার হিসেবে স্বীকার করবে না, কেননা দীর্ঘদিন ধরে এই স্টেট পরিচালনা করে আসছে কোর্ট অফ ওয়ার্ডস। কালেক্টর তাকে আদালত থেকে তার পরিচিতি প্রমাণ করে আসার পরামর্শ প্রদান করেন। মেজো কুমারকে এই পরামর্শ দিয়ে কিন্তু নিথর হয়ে বসে থাকেনি প্রশাসন। এর মধ্যে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট লিন্ডসে এবং পুলিশ সুপার কোয়েরি সন্ন্যাসীর পূর্ব ইতিহাস জানার জন্য নিয়োগ করেন ঢাকার কোতোয়ালি থানার করিতকর্মা ওসি মমতাজউদ্দিন তালুকদার এবং কোর্ট অফ ওয়ার্ডসের অফিসার সুরেন্দ্র চক্রবর্তীকে। ব্রিটিশ ভারতের যে কোনো স্থানে গিয়ে অনুসন্ধান করার জন্য তাদের প্রদান করা হয় ব্যাপক ক্ষমতা, সাথে বরাদ্দ করা হয় মোটা অঙ্কের টাকাও। তারা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একসময় অমৃতসরের সানসারায় গিয়ে সন্ধান পান ধরমদাসের। ধরমদাসকে দেখানো হয় একটি ছবি দেখে ধরমদাস তাকে তার শিষ্য সুন্দর দাস বলে শনাক্ত করেন। তখন ওসি মমতাজউদ্দিন পাঞ্জাবের রাজা সানসির অনারারি ম্যাজিস্ট্রেট লেফটেন্যান্ট রঘুবীর সিং এর নিকট নিয়ে গিয়ে রেকর্ড করান ধরমদাসের জবানবন্দি। বিবাদী পক্ষ দাবি করে যে ছবিটি ছিল সন্ন্যাসীর, যাকে তার গুরু সুন্দর দাস হিসেবে শনাক্ত করেছেন, এবং ধরমদাস নাকি তার জবানবন্দিতে বলেছিলেন যে এই সুন্দর দাসের বাড়ি পাঞ্জাবে এবং তার আসল নাম মাল সিং। কিন্তু বিচারের সময় বিবাদী পক্ষ আর ওই ছবিটি উপস্থাপন করেনি আদালতে। ওদিকে সন্ন্যাসীর গুরু প্রকৃত ধরমদাসকে খুঁজে আনার জন্য জ্যোতির্ময়ী দেবীও পাঠিয়েছিলেন তার ছেলে বুদ্ধকে। অনেক খোঁজাখুঁজির পর বুদ্ধ ধরমদাসকে নিয়ে এসেছিলেন ঢাকায়। ধরমদাস জ্যোতির্ময়ী দেবীর বাড়িতে ছিলেন ৪ দিন, কিন্তু পরে পুলিশের ভয়ে তিনি ঢাকা ত্যাগ করেন। তার পরপরই কত রকম কারসাজি হয়েছিল তখন তা জানাতে ধরমদাস নামীয় কথিত ব্যক্তির যোগসাজশী জবানবন্দিতে কী লেখা হয়েছিল তা তুলে ধরছি আপনাদের সামনে। আমি ধরমদাস, যে ছবি আমাকে দেখানো হয়েছে তা আমার শিষ্য সুন্দর দাসের। তার আগের নাম ছিল মাল সিং। তার কাকাতো ভাই নারায়ণ সিং নানকানা সাহেব আমার নিকট তাকে নিয়ে আসে। সেটি 11 বছর আগের কথা। তাকে আমি শিষ্য করে নেই। 6 বছর আগে সুন্দরদাস আমাকে ছেড়ে চলে যায়। একেবারে যা লিখলে সন্ন্যাসীকে তখন প্রতারক বলে ঘোষণা করাটা জুৎসই হবে, তাই লেখানো হয়েছিল তথাকথিত ওই জবানবন্দিতে। তো ওই জবানবন্দির উপর ভিত্তি করে বোর্ড অফ রেভিনিউয়ের নির্দেশ অনুসারে ঢাকার কালেক্টর JH লিন্ডসে 1921 সালের 3রা জুন সন্ন্যাসীকে প্রতারক ঘোষণা করত ভাওয়ালের প্রজাদের উপর জারি করেন একটি নোটিশ। এত দ্বারা ভাওয়াল স্টেটের সমস্ত প্রজাবর্গকে জানানো যাচ্ছে যে রেভিনিউ বোর্ড চূড়ান্ত প্রমাণ পেয়েছে যে ভাওয়ালের দ্বিতীয় কুমারের মৃতদেহ 12 বৎসর পূর্বে দার্জিলিং শহরে ভস্মসাৎ হয়েছিল। সুতরাং যে সাধু মেজো কুমার বলে পরিচয় দিচ্ছে সে একজন প্রতারক। যে কেউ তাকে খাজনা এবং টাকা দেবেন তিনি তার নিজ দায়িত্বে দেবেন। বিজ্ঞপ্তিটি চারদিকে প্রচার করার জন্য নির্দেশ প্রদান করা হয় এস্টেটের কর্মচারীদেরকে। তাদেরকে সতর্ক করে দেয়া হয় যে
তারা যেন কোনোভাবেই এমন কোনো কথা না বলেন কিংবা আচরণ না করেন যাতে মনে হয় যে সন্ন্যাসীকে মেজকুমার বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে। নির্দেশনা মোতাবেক 10 জুন যখন মির্জাপুরের এক হাটে ঢাক ঢোল পিটিয়ে প্রচার করা হচ্ছিল বিজ্ঞপ্তিটি, তখন প্রজারা ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে বসে এস্টেটের কর্মচারীদের ওপর। পুলিশ ডাকা হলেও কিছুতেই থামানো যাচ্ছিল না উত্তেজিত জনতাকে। শেষে গুলি চালায় পুলিশ, আর তাতে নিহত হন ঝুমুর আলী নামে এক দুর্ভাগা প্রজা। ওই নোটিশটি পাওয়ার পর 7 জুন সন্ন্যাসী জয়দেবপুর ত্যাগ করে চলে আসেন ঢাকায়। তিনি তখন 4 নং আরমানিটোলার জ্যোতির্ময়ী দেবীর ভাড়া বাসায় বসবাস করতে শুরু করেন তার সাথে। ওই সময় তিনি আর যাননি জয়দেবপুর। 13 জুন বোর্ড অফ রেভিনিউ ভায়ল এস্টেটের কর্মচারীদের উপর আরেকটি নোটিশ জারি করত বারণ করে দেয় সন্ন্যাসীকে কোনো প্রকার সহায়তা করতে। বোর্ড অফ রেভিনিউ সতর্ক করে দেয় যে কেউ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাকে সহযোগিতা করে তবে তিনি চাকরিচ্যুত হবেন। একদিকে চলতে থাকে কোর্ট অফ ওয়ার্ডসের সন্ন্যাসী বিরোধী তৎপরতা, অন্যদিকে গদ্যে পদ্যে লেখা নানান পুস্তিকা প্রকাশিত হতে থাকে সন্ন্যাসীর সমর্থনে। হাটে বাজারে এসব বই বা পুস্তিকা বিক্রি হচ্ছিল দেদারসে। কেউ কবি গান গাইত, আবার কেউ তুলত চাঁদা। হাত গুটিয়ে বসে থাকেনি সন্ন্যাসীর বিরোধী পক্ষরাও, তারাও জবাব দিতে থাকে সমান তালে। ভাওয়ালে ভূতের কাণ্ড নামে একটি পুস্তকও প্রকাশ করে ফেলে তারা পাল্টা জবাবে। সত্য মিথ্যার মিশেলে তখন গান ও রম্য কবিতার প্রচার এমন ব্যাপকভাবে হচ্ছিল যে বলা চলে যে যার মতোই লিখে চলেছিল তখন মনের মাধুরী মিশিয়ে। ভাওয়াল এলাকায় জনশ্রুতি ছিল যে দার্জিলিংয়ে মেজকুমারকে বিষ খাওয়ানো, মেজকুমারের মৃত্যুর নাটক ইত্যাদি সহ পরবর্তী সকল দুষ্কর্মের সহযোগী হল রাজপরিবারের পারিবারিক ডাক্তার আশুতোষ দাশগুপ্ত। ওই জনশ্রুতির উপর ভিত্তি করেই 1921 সালের জুলাই মাসে ফকির বেশে প্রাণের রাজা শিরোনামে একটি পুস্তিকা ছাপা হয় ঢাকার গ্যান্ডারিয়া থেকে। উক্ত পুস্তিকায় সত্যেন্দ্রনাথ ব্যানার্জিকে মূল পরিকল্পনাকারী এবং ডাক্তার আশুতোষ দাশগুপ্তকে এক্সিকিউটর বা কার্য সম্পাদনকারী হিসেবে সাব্যস্ত করে বলা হয় যে দার্জিলিংয়ে আশু ডাক্তারই বিষ খাইয়েছিল কুমারকে। পুস্তিকাটির লেখক ছিলেন পূর্ণচন্দ্র ঘোষ। সন্ন্যাসীর পক্ষে লড়ার জন্য ভাওয়াল তালুকদার এবং প্রজা সমিতি নামে যে সমিতি প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই সমিতির সভাপতি দিগেন্দ্র নারায়ণ ঘোষের ছেলেই হচ্ছেন এই পূর্ণচন্দ্র ঘোষ। বেশ কিছুক্ষণ আগে এই দিগেন্দ্র নারায়ণ ঘোষের নামটি মনে রাখার কথা বলেছিলাম আপনাদের, তো এইখানে এসে সংযোগ হলো তার। লেখকের লেখা কবিতার সংশ্লিষ্ট লাইনগুলো না পাওয়া গেলেও ওই পুস্তিকার 2টি লাইন পড়ে শোনাচ্ছি আপনাদের। কুমার অজ্ঞান দেখে সবার আনন্দ অপার, তাড়াতাড়ি নিয়ে গেল করিতে সৎকার। এমনিতেই আশুতোষ দাশগুপ্তের তখন বেহাল দশা। গণস্বীকৃতি পেয়ে গেছেন কুমার, বিপরীতে সন্দেহের সকল তীর ধেয়ে চলেছিল তার দিকে। এর মধ্যে যদি ছাপা কাগজেই তাকে এমনভাবে অভিযুক্ত করা হয় তাহলে তো বাঁচাই দায়। সে সময় মহকুমা আদালত তথা সাব ডিভিশনাল কোর্ট ছিল শ্রীপুরে। উপায়ন্তর না পেয়ে 1921 সালের সেপ্টেম্বর মাসে শ্রীপুর আদালতে একটি মানহানির মামলা ঠুকে দেন আশুতোষ দাশগুপ্ত। মামলায় প্রধান আসামি করা হয় লেখক ও প্রকাশক পূর্ণচন্দ্র ঘোষকে, সঙ্গে আসামি করা হয় পুস্তিকাটির মুদ্রক সতীশচন্দ্র রায় এবং বিক্রেতা রামলাল শীলকে। মামলাটির শুনানি শুরু হয় ডেপুটি ম্যাজিস্ট্রেট সারদা প্রসন্ন ঘোষের আদালতে। এখানেও রয়েছে মজার একটি যোগসূত্র। আপনারা নিশ্চয়ই কালীপ্রসন্ন ঘোষ নামটির সাথে পরিচিত। বিশিষ্ট সাহিত্যিক কালীপ্রসন্ন ঘোষের কথা বলছি আমরা। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি দীর্ঘদিন যাবৎ ছিলেন ভাওয়াল এস্টেটের একজন প্রতাপশালী ম্যানেজার। বলা হয় তার ষড়যন্ত্রেই ভাওয়াল রাজপরিবারের অতি প্রিয়জন স্বভাবকবি গোবিন্দচন্দ্র দাসকে প্রথমে জয়দেবপুর, পরে ছাড়তে হয়েছিল পূর্ববঙ্গই। কুমারদের মাতা রানী বিলাসমণি অর্থ আত্মসাতের অভিযোগে প্রথমে এই কালীপ্রসন্ন ঘোষকে চাকুরি থেকে বরখাস্ত করেন, তারপর তার বিরুদ্ধে আদালতে ঠুকে দিয়েছিলেন মামলাও। কাহিনীর কি মারাত্মক ঘোর প্যাঁচ, একেবারে যেন মহাভারতের সেই পরস্পর সংযুক্ত চরিত্রগুলোর মতো। দেখুন না, মেজকুমারের সাথে দার্জিলিংয়ে সংঘটিত ঘটনা নিয়ে প্রথম দায়ের করা মামলার বিচারক হচ্ছেন এই কালীপ্রসন্ন ঘোষেরই পুত্র ডেপুটি ম্যাজিস্ট্রেট সারদা প্রসন্ন ঘোষ। বুঝতেই পারছেন কি হতে পারে বিচারের ফলাফল। হয়েছিলও তাই। বিচারের শুরুতেই বেঁধে যায় ঝামেলা। আসামি পক্ষ যখন দার্জিলিংয়ে মেজকুমারের চিকিৎসা এবং সত্যেন্দ্রনাথ ব্যানার্জির সাথে মেজকুমারের সম্পর্ক ইত্যাদি বিষয়ে ডাক্তার আশুতোষ দাশগুপ্তকে জেরা করছিলেন, তখন ম্যাজিস্ট্রেট সারদা প্রসন্ন ঘোষ অস্বীকার করেন এইসব বিষয়ে বিস্তারিত জেরা গ্রহণ করতে।
এই নিয়ে বেশ বাড়াবাড়ি হয়েছিল আদালতে। শেষে আসামি পক্ষের আইনজীবীরা বিরত থাকেন সাক্ষীকে জেরা করা থেকে। এমনকি প্রতিবাদ স্বরূপ আসামি পক্ষ তাদের পক্ষে উপস্থাপন করেনি কোনো সাফাই সাক্ষী। বলা চলে বিচার বয়কট। ওই অবস্থায় 1922 সালের এপ্রিল মাসে সারদা প্রসন্ন ঘোষ প্রচার করেন মামলাটির রায়। তিনি পূর্ণচন্দ্র ঘোষকে দোষী সাব্যস্ত করত দণ্ডিত করেন 3 মাসের কারাদণ্ডে। পূর্ণচন্দ্র ঘোষ উক্ত রায়ের বিরুদ্ধে আপিল করেন ঢাকার দায়রা জজ আদালতে। বিচারে আইনি অনিয়ম দেখতে পেয়ে দায়রা আদালত আদেশ দেন মামলাটির পুনর্বিচারের। দায়রা আদালতের এই আদেশের বিরুদ্ধে আশুতোষ দাশগুপ্তের পক্ষ থেকে আপিল করা হয় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট বহাল রাখেন পুনর্বিচারের আদেশ। ফলত শ্রীপুর আদালতে সারদা প্রসন্ন ঘোষের নিকটই শুরু হয় মামলাটির পুনর্বিচার। তবে কিছুদিনের মধ্যেই তিনি পদোন্নতি পেয়ে যাওয়ায় মামলাটি বদলি করা হয় আরেক ডেপুটি ম্যাজিস্ট্রেট বীরেন্দ্র মোহন ঘোষের আদালতে। সেখানেই অনুষ্ঠিত হয় মামলাটির পুনর্বিচার। বিচারের সময় কেবল মানহানির অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ ছিল না মামলাটি। দার্জিলিংয়ে মেজকুমারের অসুস্থতা, চিকিৎসা, প্রেসক্রিপশন, মৃত্যু ও সৎকারের সময় এবং সৎকারের কিছুদিন পর মেজকুমারকে সন্ন্যাসীদের সাথে দার্জিলিংয়ের রেল স্টেশনে দেখতে পাওয়া ইত্যাদি নানান বিষয়ে বিস্তারিত সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপন করা হয় উভয় পক্ষ থেকে। তখন আশুতোষ দাশগুপ্তকে যেমন পেছন থেকে সমর্থন করছিল রানীর ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জি আর কোর্ট অফ ওয়ার্ডস, তেমনি পূর্ণচন্দ্র ঘোষকে সকল প্রকার সহযোগিতা করছিলেন মেজকুমার সহ তার পক্ষাবলম্বীরা, যার ফলে খেলা জমে উঠেছিল বেশ। বলা যায় এই মামলাটি ছিল ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলার একটি ড্রেস রিহার্সাল। যা হোক, উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ শেষে সৎ বিশ্বাসে পুস্তিকায় এমন লেখা হয়েছে মন্তব্যে ডেপুটি ম্যাজিস্ট্রেট বীরেন্দ্র মোহন ঘোষ 1923 সালের মে মাসে খালাস প্রদান করেন পূর্ণচন্দ্র ঘোষকে। তিনি তার রায়ে উল্লেখ করেন যে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনায় একজন বিচক্ষণ মানুষের পক্ষে এমন বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে দার্জিলিংয়ে একটি ষড়যন্ত্র হয়েছিল এবং ডাক্তার আশুতোষ দাশগুপ্ত মেজকুমারকে যে আর্সেনিক ঔষধ সাজেস্ট করেছিলেন সেটি কুমারের জন্য ক্ষতিকারক ছিল এবং তার ফলশ্রুতিতেই মেজকুমারের মৃত্যুর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। অবাক করার মতো বিষয় ছিল এই যে সরকার নিজে উদ্যোগী হয়ে এই খালাসের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করে কলকাতা হাইকোর্টে। 1924 সালের ডিসেম্বর মাসে 2 ব্রিটিশ বিচারপতি স্যার উইলিয়ামস গ্রিভেস এবং EBH প্যান্টনের বেঞ্চে শুনানি হয় আপিলটির। প্রত্যন্ত অঞ্চলের এক সাধারণ ডাক্তারের করা ব্যক্তিগত মানহানির মামলায় সরকারের আপিল করার বিষয়টি ছিল ব্রিটিশ ভারতীয় বিচার বিভাগের ইতিহাসে প্রথম দৃষ্টান্ত। সঙ্গত কারণে আসামিপক্ষ থেকে আদালতের দৃষ্টিতে আনা হয় এই বিষয়টি। সরকার পক্ষের অ্যাডভোকেট জেনারেল যুক্তি উপস্থাপন করেন যে ভাওয়াল এস্টেটের প্রজাগণ কোর্ট অফ ওয়ার্ডসকে খাজনা দেওয়া বন্ধ করে দিতে পারে, এই আশঙ্কা থেকেই সরকার বাধ্য হয়েছে আপিলটি দায়ের করতে। যুক্তি মন্দ নয় বটে। যা হোক, কলকাতা হাইকোর্টের 2 ব্রিটিশ বিচারপতি এই সিদ্ধান্তে উপনীত হন যে মামলায় পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নেই যে আশুতোষ দাশগুপ্ত নিজেই মেজকুমারকে আর্সেনিক ঔষধ সাজেস্ট করেছিলেন। তারা এটিও বলেন যে এমনও হতে পারে যে সেখানকার 2 সিনিয়র ডাক্তার ক্যালভার্ট এবং নিবারণ সেনের পরামর্শ মতেই সাজেস্ট করা হয়েছিল আর্সেনিক ঔষধ, যদিও আর্সেনিক লেখা প্রেসক্রিপশনটিতে স্বাক্ষর ছিল আশুতোষ দাশগুপ্তেরই। তারপরও বিচারপতিগণ সরকার পক্ষের এরূপ যুক্তি মেনে নেন যে পূর্ণচন্দ্র ঘোষ যখন পুস্তিকাটি প্রকাশ করেন তখন তিনি আদালতে পেশকৃত চিকিৎসা সংক্রান্ত সাক্ষ্য সাবুত সম্পর্কে অবগত ছিলেন না, যাতে তিনি পুস্তিকায় বলতে পারেন যে আশুতোষ দাশগুপ্ত মেজকুমারকে বিষ খাইয়েছিলেন। শেষে কলকাতা হাইকোর্ট ডেপুটি ম্যাজিস্ট্রেট বীরেন্দ্র মোহন ঘোষের রায় বাতিল করে দিয়ে পূর্ণচন্দ্র ঘোষকে দণ্ডিত করেন 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ 1000 টাকা অর্থদণ্ডে। মজার বিষয় হচ্ছে যে এই রায়ের পরেও কিন্তু থেমে থাকেনি পুস্তিকা প্রকাশ, বরং চলতে থাকে সেই সব আরও জোরে সোরে। আবার এই মামলা চলাকালেও মেজকুমারকে নিয়ে কাহিনী ঘটেই চলেছিল একের পর এক। বিভাবতী দেবী তখন বসবাস করেন কলকাতার 19 নং ল্যান্সডাউন রোডের বাড়িতে, যেটি এখন পরিচিত শরৎ বোস রোড নামে। মেজকুমারের আগমনের খবরে কুমারদের ঠাকুরমা সত্যভামা দেবী তার 80 বছর বয়সেও 1922 সালের জুলাই মাসে বিভাবতী দেবীর উদ্দেশ্যে প্রেরণ করেন একটি পত্র। আমরা পত্রটি পাঠ করছি এখানে। বিভাবতী দেবী, অসংখ্য আশীর্বাদ। আমার ছেলে রাজেন্দ্র নারায়ণের দ্বিতীয় পুত্র রমেন্দ্র নারায়ণ জীবিত।
যে লোকটি সন্ন্যাসী বেশে প্রায় 1 বছর পূর্বে ঢাকা এসেছিল, ভাওয়ালের অসংখ্য প্রজা এবং ঢাকার অনেক ভদ্রলোক তাকে দ্বিতীয় কুমার বলে স্বীকৃতি দিয়েছে। তাকে আমি যত্ন সহকারে দেখেছি এবং বিগত কয়েকদিন যাবৎ প্রতিদিন তাকে ঢাকার বাসায় দেখছি। আমার মনে কোনো সন্দেহ নাই যে সে আমার দ্বিতীয় নাতি রমেন্দ্র নারায়ণ রায়। যদিও আমি বৃদ্ধা, তথাপি আমি মনে করি আমার দৃষ্টি এখন পর্যন্ত ঠিক আছে। তুমি ভালো জানো যে শ্রাদ্ধের সময় তথাকথিত মৃত্যুর ব্যাপারে কুশপুত্তলিকা তৈরি প্রস্তাব দেওয়া হয় এবং কেন তা হয়নি। আমার বিশ্বাস তোমার এখানে আসা উচিত এবং তাকে দেখা আবশ্যক। তাহলে তোমার মনে কোনো সন্দেহ থাকবে না। তার ঢাকা আগমনের পর হতে তোমরা কেউ এসে সচক্ষে তাকে দেখলে না। হতে পারে তুমি লোকমুখে বিষয়টি শুনেছ এবং কাগজে পড়েছ। অতএব আমি তোমাকে স্নেহের সাথে আমন্ত্রণ জানাচ্ছি যে তুমি আসো, যাতে সত্য উদ্ঘাটিত হয়ে তা প্রচারিত হতে পারে। ধর্ম ও ন্যায় বিচারের চিন্তা করে তোমার বক্তব্য দ্বারা আমার প্রসিদ্ধ স্বামীর পরিবারের সম্মান ও সুনাম রক্ষা করো। 80 বছর বয়স্কা সেই আমলের অন্দরমহলের একজন মহিলার এই সচেতনতা, বংশগৌরব রক্ষার আকুতি, সত্য উদ্ঘাটনের আকাঙ্ক্ষা আর স্নেহমমতা বাস্তবিকই দুর্লভ বটে। কিন্তু চিঠি লিখলে কি হবে? সেই চিঠি ফেরত আসে প্রেরকের বরাবরে। তবে এটি জানা যায়নি যে মেজরানী জেনেছিলেন কিনা যে তার নামে এসেছিল চিঠিটি। সত্যভামা দেবীর মতো এক পল্লী কবিও তার রম্য কবিতায় আহ্বান করে লিখলেন বিভাবতী দেবীকে, কোথাগো মধ্যম রানী, সব থাকতে কাঙালিনী, এ মুখখানি একবার দেখে যাও। যদি হয় হারা রত্ন, পড়ে লও শঙ্খরত্ন, যত্ন করি রত্নের মান বাড়াও। সত্যভামা দেবী কিংবা অজ্ঞাত কবির আহ্বানেও মন টলেনি বিভাবতীর। পরে সত্যভামা দেবী লিন্ডসের পরের কালেক্টর জে ড্রামন্ডকে অনুরোধ করেন যাতে মেজকুমারকে জয়দেবপুর যাওয়ার অনুমতি প্রদান করা হয়। কালেক্টর নাকি তাকে ঢাকায় এসে কথা বলার অনুরোধ করেন। সেই অনুরোধ মেনেই 1922 সালের জুলাই মাসে জয়দেবপুর থেকে ঢাকায় আসেন অশীতিপর বৃদ্ধা সত্যভামা দেবী। ওঠেন জ্যোতির্ময়ী দেবীর 4 নং আরমানি টোলার বাসায়, যেখানে বসবাস করছিলেন মেজকুমার। ঢাকায় এসেও তিনি নানান দপ্তরে আর কর্তা ব্যক্তির নিকট পত্র চালাতে থাকেন। উকিল নিযুক্ত করার জন্য তিনি তৎকালীন বিখ্যাত ব্যারিস্টার স্যার আশুতোষ চৌধুরীকে টেলিগ্রাম করেন ইংল্যান্ডে। কিন্তু দুর্ভাগ্যজনক এই যে তার কয়েক মাস পরে 1922 সালের 15ই ডিসেম্বর 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন রানী সত্যভামা দেবী। সত্যভামা দেবীর ইচ্ছা অনুযায়ী তার মুখাগ্নি করেন মেজকুমার নিজে। পরে ঢাকাতেই প্রায় 3000 লোকের উপস্থিতিতে মেজকুমার সম্পন্ন করেন সত্যভামা দেবীর শ্রাদ্ধ, যে শ্রাদ্ধে তখন অংশগ্রহণ করেছিল ঢাকা ও জয়দেবপুরের অনেক জমিদার ও তালুকদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেজকুমারের বোন জ্যোতির্ময়ী দেবী 1923 সালে পুনরায় ঢাকার পরবর্তী কালেক্টর খগেন্দ্র চন্দ্র দে তথা কেসি দের নিকট সন্ন্যাসীর বিষয়টি তদন্ত করার জন্য আবেদন করেন। ততদিনে ঢাকার অভিজাত কুলে সন্ন্যাসী যে মেজকুমার তা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে পাকাপোক্তভাবে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হরহামেশাই দেখা করতে যান মেজকুমারের সঙ্গে, কিন্তু তারপরও মেনে নিতে পারেনি কোর্ট অফ ওয়ার্ডস সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এর মধ্যে 1924 সালের আগস্ট মাসে জ্যোতির্ময়ী দেবী ও মেজকুমার গেলেন কলকাতায়। গিয়ে ওঠেন 86 হরিশ্চন্দ্র মুখার্জি রোডের বোস পার্কের একটি বাড়িতে। সেখানে থাকার সময় একটা মজার ঘটনা ঘটে। বড় রানী সূর্যবালা দেবী থাকতেন কলকাতার মধুগুপ্ত লেনে। একদিন সন্ন্যাসী বড় রানী তথা বৌদির সাথে দেখা করতে যান তার বাসায়। সূর্যবালা দেবী দাঁড়িয়েছিলেন দোতলার একটি রুমে মলিন মুখে। বৌদিকে দেখে মাথা নুয়ে পদধূলি নিলেন সন্ন্যাসী। তখন সন্ন্যাসী একটা দুষ্টুমি করলেন। পদধূলি নিতে গিয়ে তিনি বৌদির পায়ে কেটে দিলেন একটি চিমটি, যা ছিল তার পুরনো অভ্যাস। জয়দেবপুরে থাকা অবস্থায় কোনো উৎসব পার্বণে বৌদির পদধূলি নেয়ার সময় তিনি ঠিক এমনটিই করতেন। এবারও ঘটেনি তার ব্যতিক্রম, যে ঠাট্টা মশকরাটা হতো 15 বছর আগে এই দেবর আর বৌদির মধ্যে। সূর্যবালা দেবী একটু আশ্চর্য হয়ে বললেন, তুমি জয়দেবপুরের কোনো একটা ঘটনার স্মৃতিচারণ করো, তাহলে আমিও তোমাকে মেজকুমার বলে মেনে নিব। সন্ন্যাসী বললেন, আপনি একদিন বাচ্চাদের সাইকেলে চড়েছিলেন, আমাকে দেখে লজ্জায় পালাতে গিয়ে পড়ে গিয়েছিলেন, সে কথা আমার আজও মনে আছে। মূল ঘটনাটি ছিল এইরকম। মেজকুমার দুপুরে খাওয়ার পর ঘুমাতে গেলে ভাগ্নে ভাগ্নিরা প্রায়ই সাইকেলে চড়ে তার ঘুমের ব্যাঘাত ঘটাত। একদিন তিনি ঘুমাতে না পেরে বিছানা ছেড়ে উঠলেন ভাগ্নে ভাগ্নিদের শাসিয়ে আসবেন এই ভেবে।
কিন্তু গিয়ে দেখলেন আজ সাইকেলে ভাগ্নে ভাগ্নি কেউ নেই, বরং আজ সাইকেলের আরোহী হচ্ছেন তার বৌদি সূর্যবালা দেবী। বৌদিকে দেখে কুমার হেসে উঠলেন হো হো করে। তখন বৌদি লজ্জায় সাইকেলে করে পালাতে গিয়ে পড়ে যান হোঁচট খেয়ে। এই স্মৃতিচারণের পর বড় রানী সন্ন্যাসীকে মেনে নিলেন মেজকুমার হিসেবে। সন্ন্যাসীর দায়ের করা মামলায় সূর্যবালা দেবী ছিলেন 2 নং বিবাদী। আইনগত বাধ্যবাধকতার কারণেই তাকে করতে হয়েছিল সহবিবাদী। কিন্তু সহবিবাদী হলেও তিনি মামলায় মেজকুমারের বিরোধিতা করেননি, বরং সাক্ষ্য প্রদানকালে তিনি সন্ন্যাসীকে মেজকুমার বলেই স্বীকার করে নিয়েছেন। আরেকটি ঘটনা উল্লেখ না করলেই নয়। মেজকুমার যখন কলকাতায় থাকতেন তখন তার স্ত্রী বিভাবতী দেবীও থাকতেন কলকাতায় ল্যান্সডাউন রোডে, কিন্তু একবারও তিনি চেষ্টা করেননি বিভাবতী দেবীর সঙ্গে দেখা করার। তবে কাকতালীয়ভাবে ল্যান্সডাউন রোড দিয়ে যাওয়া আসার পথে 2 বার সহ অন্য জায়গায় আরও কয়েকবার মেজকুমারের সাথে দেখা হয়েছিল বিভাবতী দেবীর। বিভাবতী দেবী প্রতিবারই মেজকুমারকে দেখে না দেখার ভান করেন। এমনকি বিভাবতী দেবী পুলিশকে জানান যে এই সন্ন্যাসী যাতে ল্যান্সডাউন রোড দিয়ে যাতায়াত না করে, যার কারণে একবার থানায় ডেকে নিয়ে গিয়ে ধমকও দেওয়া হয় মেজকুমারকে। যা হোক, 1926 সালের 8ই ডিসেম্বর সন্ন্যাসী আবার তার বিষয়টি তদন্তের জন্য আবেদন করেন লিখিতভাবে। আগের সব আবেদনে প্রশাসন নিশ্চুপ থাকলেও এই প্রথমবারের মতো 1927 সালের 30শে মার্চ প্রশাসন আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে সন্ন্যাসীর করা আবেদনটি। সাথে জানিয়ে দেওয়া হয় যে তার জন্য খোলা রয়েছে আদালত। আশ্চর্যজনকভাবে এর কয়েক মাস পর 23শে আগস্ট ঢাকার নতুন কালেক্টর হেনরি চার্লস ডেনিসন ফিল্ড সন্ন্যাসীকে প্রতারক ঘোষণা করত জারি করেন আরেকটি নোটিশ। নোটিশটি ছিল এরূপ: যেহেতু জানা যাচ্ছে যে ভাওয়াল সন্ন্যাসীকে মহামান্য রেভিনিউ বোর্ড সন্তোষজনক ও চূড়ান্ত প্রমাণের উপর নির্ভর করে প্রতারক বলে ঘোষণা করেছেন, এবং যে ঘোষণা উক্ত সন্ন্যাসীর দরখাস্তমূলে বোর্ড অব রেভিনিউ কর্তৃক পুনঃ আলোচিত হয়েও বলবৎ রয়েছে, সেই সন্ন্যাসীর সাহায্যার্থে নানা প্রকার অলিক কথা প্রচার করে তার দলের লোকেরা নিরীহ প্রজাদের নিকট হতে চাঁদা আদায় করছে এবং খাজনা আদায়ের চেষ্টায় রত আছে। সেহেতু এতদ্বারা ভাওয়াল কোর্ট অফ ওয়ার্ডস এস্টেটের প্রজাসাধারণকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে যে তারা যেন প্রতারক সন্ন্যাসী দলের চক্রান্তকারী লোকদের মিথ্যা কথার উপর বিশ্বাস স্থাপন করে ক্ষতিগ্রস্ত ও প্রবঞ্চিত না হয়। প্রকাশ থাকে যে যদি কোনো প্রজা চাঁদা অথবা খাজনা দেয়, সে তার নিজের দায়িত্বে দেবে এবং কোর্ট অফ ওয়ার্ডসের খাজনা হতে তা ছাড় পাবে না। এরপর কিছুদিন সব চুপচাপ। হয়তো গুরুতর কিছু একটা করার ফন্দি আঁটছিল প্রশাসন। ঠিকই 1929 সালের এপ্রিল মাসে ক্রিমিনাল প্রসিডিউর কোড তথা ফৌজদারি কার্যবিধির 144 ধারার বিধান মোতাবেক সন্ন্যাসীর বিরুদ্ধে একটি নোটিশ জারি করে বসে প্রশাসন। নোটিশে মেজকুমারকে সুন্দর দাস ওরফে ভাওয়াল সন্ন্যাসী মর্মে উল্লেখ করত জয়দেবপুর থানা এলাকায় নিষিদ্ধ করা হয় তার প্রবেশ। নোটিশটি জারির সময় মেজকুমার ছিলেন কলকাতায়। তিনি কলকাতা থেকে ঢাকায় আসেন 1929 সালের অক্টোবর মাসে। কিছুদিন পর যান জয়দেবপুর। ওদিকে কোর্ট অফ ওয়ার্ডস তাকে জয়দেবপুর থেকে বহিষ্কারের জন্য ষড়যন্ত্র শুরু করে নানামুখী। এমনকি একবার হত্যার চেষ্টাও করা হয় তাকে। মেজকুমারের ছোটবেলার বন্ধু যোগেন ব্যানার্জি কোর্ট অফ ওয়ার্ডসের পক্ষ হয়ে কৌশলে মেজকুমারকে একদিন হাতিতে চড়িয়ে বেড়াতে নিয়ে যান চা বাগানে। সেখানে ঝোপের আড়াল থেকে সন্ন্যাসীকে লক্ষ্য করে গুলি ছুড়ে এস্টেটের হাবিলদার জিতা হালদার, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সেদিন সৌভাগ্যক্রমে বেঁচে যান মেজকুমার। কিন্তু এরপরও সন্ন্যাসী জয়দেবপুর না ছাড়লে আইনের আশ্রয় নেয় কোর্ট অফ ওয়ার্ডস। সন্ন্যাসীকে গ্রেফতার করার জন্য পাঠানো হয় পুলিশ। তখন কুমারের ভগ্নিপতি ইন্দুময়ীর স্বামী গোবিন্দ মুখার্জি সন্ন্যাসীর জামিনদার হন। পুলিশ তখন গোবিন্দ মুখার্জির জিম্মায় রেখে আসেন সন্ন্যাসীকে। সন্ন্যাসী তখন নিরুপায়, ভাবছেন এবার একটা বিহিত করতেই হবে তাকে। এই ভেবে কিছুদিন পর সন্ন্যাসী আবার গেলেন কলকাতায়। সেখানে গিয়ে দেখা করেন অবসরপ্রাপ্ত বিচারক দারিক চক্রবর্তীর সাথে। খুলে বললেন সমস্ত ঘটনা। দারিক চক্রবর্তী সন্ন্যাসীকে পরামর্শ দেন তিনি যেন একবার দেখা করেন ব্যারিস্টার বিজয় চন্দ্র চ্যাটার্জি তথা BC চ্যাটার্জির সঙ্গে। পরামর্শ মোতাবেক তিনি দেখা করেন চ্যাটার্জির সঙ্গে। চ্যাটার্জি সমস্ত বিষয় শুনে রাজি হয়ে যান সন্ন্যাসীর পক্ষে আইনি লড়াইয়ে সামিল হতে। তিনি ঢাকায় এসে অংশগ্রহণ করেন 144 ধারার মামলার শুনানিতে। আর এভাবেই ব্যারিস্টার BC চ্যাটার্জি পরবর্তীকালে সম্পৃক্ত হয়ে পড়েন সন্ন্যাসীর দায়ের করা
সেই বিখ্যাত দেওয়ানি মামলার প্রধান কৌশলী হিসাবে, যা দায়ের করা হয়েছিল 1930 সালের 24শে এপ্রিল, এবং যা সম্পর্কে আপনারা বিস্তারিত শুনতে পারবেন আমাদের পৃথক একটি এপিসোড থেকে। সুপ্রিয় দর্শক, মেজ কুমারের কথিত মৃত্যুর পর অলৌকিকভাবে তার বেঁচে যাওয়া, পরের 12 বছর তার সন্ন্যাস জীবনযাপন, পরে সন্ন্যাসী বেশে তার ঢাকায় ও জয়দেবপুরে প্রত্যাবর্তন, এবং এরপর মামলা দায়েরের পূর্ব পর্যন্ত তার সাথে ঘটা সমস্ত ঘটনাবলী নিয়ে এই হচ্ছে আমাদের বিস্তারিত পরিবেশনা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথ চলায়। অদৃষ্টের খেলা বোঝা বড় দায়, জানি না কে কখন যাই কোথায়। অদৃষ্টের খেলা বোঝা বড় দায়, জানি না কে কখন যাই কোথায়। নিয়তি খেলে যায় খেলা অবিরাম, সে খেলায় হেরে যায় বিধি যারে বাম। আমিও আজ হেরে গেছি মিঠুরে খেলায়, এতদিন ছিলাম ভাওয়ালে রাজা, মেতেছি আজ সন্ন্যাস লীলা। আমিও আজ হেরে গেছি মিঠুরে খেলায়, এতদিন ছিলাম ভাওয়ালে রাজা, মেতেছি আজ সন্ন্যাস লীলা। Law Tube PD, let our experience be your guide.